গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প সার্জন সাহেবের বাড়িতে। রচনা তারাপদ রায়। বছর 20 আগে একটা সরকারি চাকরি নিয়ে দিল্লি চলে গিয়েছিলেন দিগন্ত রায়চৌধুরী। কলকাতার আড্ডা ছেড়ে সংসার গুটিয়ে প্রথম যখন দিগন্তবাবুকে দিল্লি যেতে হলো, নিতান্তই জীবিকার প্রয়োজনে, তাঁর মনে হয়েছিল খুব বেশি দিন হয়তো কলকাতা ছেড়ে টিকতে পারবেন না। কিন্তু তারপরে যেরকম হয়, যথাসময়ে দিল্লির সঙ্গে দিগন্তবাবু নিজেকে মানিয়ে নিয়েছেন। এখন সেখানেই পাকাপাকি বাস। এমনকি অবসর গ্রহণের পরে দিল্লিতেই থেকে যাবেন বলে দক্ষিণ দিল্লির শেষ প্রান্তে একটা ছোটোখাটো ফ্ল্যাটও বায়না করেছেন। আগে তবু কালেভদ্রে 2-4 বছরে এক-আধবার কোনো না কোনো কারণে কলকাতায় আসা হতো। একবার ভাইপোর পৈতে, একবার বিশেষ ঘনিষ্ঠ বন্ধুর বিয়ে, আরও 2বার অফিসের টুকটাক কাজ নিয়ে কলকাতায় এসেছিলেন দিগন্তবাবু। আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, পুরনো অফিসের সহকর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছিল। সেসবও অনেক দিন, অনেক বছর হয়ে গেল। কলকাতার প্রতি আকর্ষণ ক্রমশ কমে এসেছে। প্রধান আত্মীয়দের এখন অনেকেই কলকাতা এবং জগৎ সংসারের মায়া কাটিয়ে পরলোকে প্রস্থান করেছেন। 2-1জন বন্ধুও সে পথ অনুসরণ করেছে। আর বাকিরা ছড়িয়ে ছিটিয়ে নানা জায়গায়। তাদের নিজেদের মধ্যেও কদাচিৎ দেখা হয়। আবার তাদের মধ্যে কেউ কেউ এখন দিগন্তবাবুর মতোই প্রবাসী, 2-1জন বিদেশেও স্থায়ী আস্তানা গেড়েছে। বছর 5-এর মধ্যে কলকাতায় আসা হয়নি। শেষবার যখন এসেছিলেন সেও খুব অল্প সময়ের জন্য। অফিসের একটা কাজ ছিল, শুক্রবার এসেছিলেন। সেদিনটা অফিসের ব্যাপারেই গেল। তারপর 2 দিন শনিবার রবিবার ছুটি ছিল। সেই 2 দিন কলকাতায় কাটিয়ে সোমবার ভোরের বিমানে দিল্লি ফিরেছিলেন দিগন্ত। ওই ছুটির দিন দুটোয় বন্ধুবান্ধবকে একটু জমায়েত করে আগের মতো হইহুল্লোড় করার ইচ্ছে ছিল তাঁর। দুঃখের কথা, সেবার তাঁর সে আশা পূর্ণ হয়নি। বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করাই সম্ভব হলো না। কারো কারো ঠিকানা বদল হয়েছে। যাদের টেলিফোন আছে তাদেরও টেলিফোন নম্বর বদলিয়ে গেছে, কিংবা টেলিফোন বাজেনি, বাজলেও ভুল বেজেছে, কেউ ধরেনি, কিংবা যে ধরেছে সে অন্য লোক। ফোন তুলে নম্বর শুনে বিজাতীয় ভাষায় ধমকিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত তবু অল্প কয়েকজনের সঙ্গে সংযোগ করা গিয়েছিল, কিন্তু তাদের মধ্যেও কেমন যেন ছাড়া ছাড়া ভাব। কলকাতায় যে সরকারি অতিথিশালায় দিগন্তবাবু ওঠেন, লোয়ার সার্কুলার রোডের সেই বাড়িতে বন্ধুদের শনিবার সন্ধ্যাবেলায় নিমন্ত্রণ করেছিলেন তিনি। ইচ্ছে ছিল সবাই এলে কিছুক্ষণ গল্পগুজব করে তারপর কাছাকাছি কোনো একটা জায়গায় গিয়ে কিঞ্চিত পান ভোজন করবেন। কিন্তু কেউই প্রায় এলো না। শুধু মহিমাময় এসেছিল। সেও সন্ধ্যে 7:30 নাগাদ উঠি উঠি করতে লাগলো। একেবারে জমল না ব্যাপারটা। 8টা নাগাদ বন্ধুকে দরজা পর্যন্ত এগিয়ে দিগন্তবাবু একটা সিনেমা দেখতে একাই বেরিয়ে গেলেন। সিনেমা ভাঙার পর অতিথিশালায় এসে দেখেন বেশ হইচই হচ্ছে। তার অন্য এক পুরনো বন্ধু জয়দেব, তারও সন্ধ্যাবেলা আসার কথা ছিল, তখন আসেনি। এখন সঙ্গে 3জন সম্পূর্ণ অচেনা লোক নিয়ে 4 জনেরই সম্পূর্ণ টালমাটাল অবস্থা। অতিথিশালার ঘরে ঘরে ধাক্কা দিয়ে মিস্টার দিগন্ত রায়চৌধুরীকে খুঁজছে। প্রায় মধ্যরাত, সবাই ঘুমিয়ে পড়েছে। সবাইকে ঘুম ভাঙিয়ে ওরা 4 জন স্খলিত চরণে এবং জড়িত কণ্ঠে রীতিমতো তত্ত্ব তল্লাশি চালাচ্ছে তাঁর জন্য। লম্বা টানা বারান্দার দুপাশে সারি দেওয়া ঘর, প্রায় প্রতিটি ঘরেই অতিথি রয়েছে। তাদের মধ্য দরজায় ফাঁক দিয়ে সদ্য জাগ্রতা বিশ্বস্ত্র বসনা মহিলাও রয়েছেন। তারা আলো জ্বালিয়ে জেগে উঠে বসেছেন। পর্যায়ক্রমে জয়দেব ও তার বন্ধুরা, দিগন্ত, দিগন্ত বাবু,
মিস্টার রায়চৌধুরী, রায়চৌধুরী মশাই ইত্যাদি নানা সম্বোধনে ঘরে ঘরে করাঘাত করে তাকে খুঁজছে এবং কোনো ঘরেই পাচ্ছে না। আর সব ঘরেই সরি, ভেরি সরি, খুব দুঃখিত, মাপ দিয়ে ইত্যাদি নানা ভাষায় মদ্যপ জনচিত ক্ষমা প্রার্থনা করছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এই দৃশ্য দেখে দিগন্ত প্রথমে ভেবেছিলেন আত্মগোপন করবেন। মাতালের গোঁ বড় জোর 10 মিনিট থাকে, সুতরাং কিছুক্ষণ উল্টো দিকের ফুটপাতে পায়চারি করলেই বিড়ম্বনার হাত থেকে অনায়াসে রক্ষা পাওয়া যাবে। দিগন্ত রায়চৌধুরী তাই করতে যাচ্ছিলেন, কিন্তু সেই মুহূর্তে তাঁর মনে হলো এই 1.5 দশকে কলকাতা শহর অনেক বদলে গিয়েছে, অনেক পরিবর্তন হয়েছে এই শহরে তাঁর চেনা জানা লোকদের মধ্যে। এই তো সন্ধেবেলা মহিমামা এসেছিল, আগে কি আড্ডাবাজ ছিল জয়দেবের এক কাঠি ওপরে, এখন কেমন হয়ে গেছে। শুধু জয়দেব, একমাত্র জয়দেব আগের মতো আছে, একমাত্র সেই এখনো পুরনো বন্ধুদের খোঁজে মধ্যরাত্রে তোলপাড় করে। 20 বছর আগের জয়দেবের নানা গল্প দিগন্তের মনে পড়ল। একবার তাঁর জন্ডিস হয়েছিল, পিজি হাসপাতালের দোতলায় একটা ওয়ার্ডে ছিলেন। সেখানে রাত 2:30টার সময় আজকের মতোই সেদিন জয়দেবের সদল অনুপ্রবেশ। আরেকবার জয়দেবের সঙ্গে শান্তিনিকেতন যাওয়ার কথা, ট্রেন ছাড়া পর্যন্ত জয়দেব এলো না। তারপর ট্রেন যখন বেশ জোর গতিতে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে, হঠাৎ অন্ধকার থেকে ভূতের মতো এক লাফ দিয়ে জীবন বিপন্ন করে জয়দেব কামরায় উঠল। অনেক দূরে একটা নতুন হোটেলের কার্নিস থেকে একটা সাবানের রঙিন বিজ্ঞাপন একবার নীল হচ্ছে, একবার লাল হচ্ছে, একবার পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। যে কোনো শহরে যে কোনো রাতে এরকম হয়ে থাকে। এখন রঙিন আলোর এই নেবাজলার দিকে তাকিয়ে অনেক পুরনো কথা মনে পড়ল দিগন্ত রায়চৌধুরীর। তিনি আর দেরি করলেন না, দ্রুত পদে সিঁড়ি দিয়ে উঠে মাতাল ত্রয়ীর বেষ্টন ভেদ করে জয়দেবকে দুহাতে জড়িয়ে ধরলেন। এ অবশ্য 5 বছরের পুরনো ঘটনা। গত 5 বছরে দিগন্তবাবুর আর কলকাতা আসা হয়নি। এবারও আসার কথা ছিল না, একটা কাজে পাটনা এসেছিলেন। আসার কয়েকদিন আগে বন্ধু মহিমাময় অর্থাৎ মহিমের কাছ থেকে একটা চিঠি পেয়েছিলেন দিল্লিতে। পুরনোদের মধ্যে ওই মহিমই এখনও সময় অসময়ে যোগাযোগ রাখে। মহিম লিখেছে, জয়দেবের শরীর খারাপ, খুব সম্ভব পেটে আলসার, গুডবাই নার্সিংহোমে ভর্তি হয়েছে, সেখানেই পরীক্ষা নিরীক্ষা চলছে, এখনও সব জানা হয়নি। এই চিঠি পেয়ে একটু দ্বিধায় পড়েছিলেন দিগন্তবাবু। তার প্রথম খটকা লেগেছিল এই চিন্তা করে যে কোনো নার্সিংহোমের নাম গুডবাই নার্সিংহোম হওয়া উচিত কিনা, এবং যদি এরকম নামই হয় তাহলে সেখানে কারো ভর্তি হওয়া উচিত কিনা। তবে জয়দেবের ব্যাপারই আলাদা। তাছাড়া দিগন্তবাবুর অনেকদিন পরে মনে পড়ল তাঁদের পুরনো ভবানীপুরের পাড়ায় বলহরি ডাক্তারের কথা। বলহরি নাম হওয়া সত্ত্বেও তার রোগীর কোনো অভাব হতো না। বলহরি ডাক্তারের ডিসপেন্সারি সর্বদাই লোকের ভিড়ে গমগম করত। পাটনা থেকে একবেলার জন্য কলকাতায় এলেন দিগন্তবাবু, একটু জয়দেবের ব্যাপারটা খোঁজ নেবার জন্যে, ঠিক কি হয়েছে, কি চিকিৎসা চলছে। তবে মহিমের চিঠিতেই দিগন্তবাবু জানতে পেরেছিলেন তাঁদের এক পুরনো বন্ধু ডাক্তার লোকনাথ দত্ত, যিনি সার্জন হিসাবে কিছুদিন হলো বেশ নাম করেছেন, তাঁরই তত্ত্বাবধানে আছে জয়দেব। গুডবাই নার্সিংহোমের সঙ্গেও ডাক্তার লোকনাথ দত্ত জড়িত রয়েছেন। রোগীরা অনেকে এখানেই ভর্তি হয়, এখানেই লোকনাথ তাঁদের অপারেশন করে। পাটনা থেকে রাত্রির ট্রেনে উঠে সকালে এসে কলকাতায় পৌঁছেছেন দিগন্ত। বিকেলের প্লেনে দিল্লি ফিরবেন, হাতে সময় খুব কম, তাও আবার ট্রেনটা হাওড়ায় আসতে 3 ঘন্টা লেট হয়েছে। কলকাতায় পৌঁছে হাওড়া স্টেশন থেকে প্রথমেই মহিমকে একটা ফোন করার চেষ্টা করলেন দিগন্ত, কিন্তু যে কোনো কারণেই হোক স্টেশনের ফোনটা খারাপ, না হয় মহিমের ফোন খারাপ, অথবা দুটোই খারাপ। সে যা হোক, ফোন করা নিয়ে বেশিক্ষণ সময় নষ্ট না করে দিগন্ত একটা ট্যাক্সি নিলেন। ফোন করার চেয়ে হাওড়া স্টেশনে ট্যাক্সি ধরা কম কঠিন নয়। প্রায় আধ ঘন্টা চেষ্টার পর বহু কষ্টে এবং মিটারের ওপর 15 টাকা বেশি দেবেন কবুল করে শিয়ালদাপাড়ায় একটা পুরনো হোটেলে এসে উঠলেন। রাত্রিবাস করতে হচ্ছে না,
হোটেলের দরকার তেমন নেই, তবু স্নান খাওয়ার করার জন্যে আর যদি ফোন টোন করা যায় সেই উদ্দেশ্যে একদিনের জন্যে 60 টাকা ভাড়ায় একটা ঘর নিলেন। তারপর স্নান টান সেরে মুখে 2টি ভাত দিয়ে দিগন্ত রাস্তায় বেরোলেন। এর মধ্যে হোটেলের ম্যানেজারের ঘর থেকে আর একবার মহিমকে এবং সেই সঙ্গে গুড বাই নার্সিংহোমে ফোন করার বৃথা চেষ্টা করেছিলেন। কাউকেই অবশ্য পাননি, তবে এর মধ্যে ক্রস কানেকশনে একটি চাঞ্চল্যকর কথোপকথন শুনতে পান। ভেজাল তেল খেয়ে সদ্য পক্ষাঘাতগ্রস্ত এক রোগীকে অভিজ্ঞ পক্ষাঘাতগ্রস্ত দ্বিতীয় এক রোগী কিভাবে দেয়াল ধরে হাঁটতে হয় তাই নির্দেশ দিচ্ছিলেন। সেটা শুনে দিগন্ত চমৎকৃত হন এবং ভবিষ্যতে যদি সত্যি কখনো পক্ষাঘাত হয় সেই জন্যে এই নির্দেশাবলী তিনি মনোযোগ দিয়ে শোনেন। বেশ কিছুক্ষণ লেগেছিল শুনতে, ফলে হোটেল ম্যানেজারের কেমন সন্দেহ হয় যে এটা রং নম্বর নয়। দিগন্তবাবু কথা বলছেন না, শুধু শুনছেন রং নাম্বার বলে টেলিফোনের খরচা কাটিয়ে দেবেন বলে। ফলে কিঞ্চিত অপমানিত হয়ে দিগন্তবাবুকে ফোনের জন্য 1.5 টাকা দিতে হয়। এরপরে তিনি রাগ করে তখনই তার ছোট সুটকেসটা যেটা হোটেলে রেখেছিলেন সেটা হোটেল থেকে নিয়ে রাস্তায় সরাসরি বেরিয়ে পড়লেন। মহিমের চিঠিতে 2টো ঠিকানা আর ফোন নম্বর দেওয়া আছে, একটা গুড বাই নার্সিংহোমের, অন্যটা ডাক্তার লোকনাথ দত্তের। মহিমের ইংল্যান্ড লেটারটা খুলে ডাক্তার লোকনাথ দত্তের ঠিকানা আর ফোন নম্বর চোখে পড়তে দিগন্তের মনে হলো একবার ডাক্তার দত্তকে ফোনে ধরতে পারলে হতো। কিন্তু কোথায় ফোন করতে যাবেন আর ফোন পাবেন কিনা এসব ভেবে নিরস্ত হলেন। একটু খুঁজে বেলেঘাটায় সিআইটি রোডের ধারে গুড বাই নার্সিংহোম পাওয়া গেল। সাইনবোর্ডটা দেখে একটু বিস্মিত হলেন দিগন্ত, একটু কৌতুকও বোধ করলেন। গুড বাই নার্সিংহোম নয়, গুড বাই ম্যাটারনিটি হোম। ঠিকানা মিলিয়ে দেখলেন ঠিকই আছে, মানে জয়দেব এখানেই ভর্তি হয়েছে। কিন্তু ম্যাটারনিটি হোমে আলসারের কি চিকিৎসা হবে? শুধু জয়দেবের পক্ষেই এ কাজ করা সম্ভব। অবশ্য ভেতরে গিয়ে খোঁজ নিতে গিয়ে দিগন্ত জানতে পারলেন যে ম্যাটারনিটি হোম হলেও যখন প্রসূতির সংখ্যা কম থাকে ছোট বড় চিকিৎসা বা অপারেশনের জন্য অন্য রোগীও নেওয়া হয়। সে ঠিক আছে, কিন্তু ম্যাটারনিটি হোমে জয়দেবের পাত্তা পাওয়া গেল না। জানা গেল জয়দেববাবু এখানেই চিকিৎসার জন্য এসেছেন বটে, কিন্তু তিনি প্রতিদিন সকালবেলা বেরিয়ে যান আর ফেরেন অনেক রাতে। এর মধ্যে আবার 2 দিন রাতে আসেনও নেই। জয়দেবের স্বভাব দিগন্তবাবুর জানা আছে। তিনি এ খবরে মোটেই বিস্মিত হলেন না, বরং এই ভেবে আশ্বস্ত বোধ করলেন যে জয়দেবের শরীরের অবস্থা খুব খারাপ নয়, তাহলে এত চলাফেরা করতে পারত না। গুড বাইয়ের লোকদের কাছে দিগন্ত জানার চেষ্টা করলেন জয়দেবের শারীরিক অবস্থা এখন সত্যি কীরকম। তারা বললেন, সে বলা অসম্ভব, ভালো করে পরীক্ষাই করা যাচ্ছে না, জয়দেবকে ধরাই কঠিন। তবে ডাক্তার এলেন দত্ত দেখছেন, তিনিই সম্ভবত অপারেশন করবেন, তাঁর কাছে জানা যেতে পারে। দিগন্ত বুঝতে পারলেন এলেন দত্ত মানে লোকনাথ দত্ত, তাঁদের পূর্ব পরিচিত বন্ধুস্থানীয় ডাক্তার, এখন সার্জন হিসেবে বেশ নাম হয়েছে। মহিমের চিঠিতে সে কথা আগেই জেনেছেন। দিগন্তবাবু গুড বাই রিসেপশনে বললেন, আমি জয়দেববাবুর পুরনো বন্ধু, দিল্লি থেকে এসেছি। সার্জন দত্ত হয়তো আমাকে চিনবেন। সার্জন সাহেবের সঙ্গে আমি একটু দেখা করতে চাই। স্থূলকায়া একজন অবসরপ্রাপ্ত নার্স রিসেপশনে বসেন। তিনি জানালেন, সার্জন সাহেব তো এবেলা আসবেন না, বিকেলে একটা হার্নিয়া অপারেশন আছে, 5 নাগাদ আসবেন। গুড বাই থেকে সুটকেস হাতে আবার রাস্তায় নেমে পড়লেন দিগন্তবাবু। বেলা প্রায় 1টা বাজে। চারিদিকে গনগনে গরম, কাঠফাটা রোদে চোখ ঝলসে যাচ্ছে। তিনি ঠিক করলেন এসেছেনই যখন অন্তত একবার ডাক্তার লোকনাথ দত্তের বাড়িতে গিয়ে জয়দেবের ব্যাপারটা খোঁজ নিয়ে যাবেন। যদিও বেলা 1টায় কারো বাড়িতে যাওয়া সঙ্গত নয়, কি আর করা যাবে। তাছাড়া লোকনাথ দত্ত এক সময় চেনা। কাছাকাছি কোথাও কোনো ট্যাক্সি নেই। সুটকেস হাতে রোদে হেঁটে ঘামতে ঘামতে দিগন্ত বড় রাস্তার মোড়ে এসে দাঁড়ালেন। ট্যাক্সি এখানেও নেই। একটা সামান্য খালি মিনি বাস এলে সেটায় উঠলেন। মহিমের চিঠিতে ঠিকানাটা ছিল ডাক্তার দত্তের। এখান থেকে বেশি দূরে না, ভিআইপি রোডে উল্টোডাঙ্গার মোড়ের কাছে ডাক্তার দত্ত থাকেন। মিনি বাস থেকে নেমে
একটু খুঁজতেই বাসাটা পাওয়া গেল। বাইরের দরজায় পুরনো ঢঙের পিতলের নেমপ্লেট, ঝকঝকে অক্ষরে নামটা লেখা রয়েছে, ডক্টর L.N. দত্ত, MBBS। তার নিচে, চিঠির নিচে পুনশ্চের মতো কাঠের নেমপ্লেটে MS এবং আরও 10টি ইংরেজি অক্ষর। বোঝা গেল পিতলের নেমপ্লেট বানানোর পরে এই উপাধিগুলো আয়ত্ত হয়েছে। কিন্তু দিগন্তবাবুর ভাগ্য আজ ভালো নয়। সার্জেন্ট সাহেব বাড়ি নেই। ডক্টরের ঘরে একটি ফুটফুটে মেয়ে, বয়স 9-10 বছর হবে, সোফার উপরে উবু হয়ে বসে আপন মনে একটা বড় ড্রয়িং খাতায় একটা লাল রঙের বাঘের ছবি আঁকছিল। দিগন্তবাবু দরজা গিয়ে দাঁড়াতে সে তাড়াতাড়ি বাঘের মুখে কয়েকটা নীল রঙের গোঁফ এঁকে দিয়ে তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। দিগন্তবাবু প্রশ্ন করলেন, সার্জেন্ট সাহেব বাড়ি আছেন? লাল রিবন বাঁধা চুলের বেনি সমেত পুরো মাথাটা নেড়ে মেয়েটি বলল, না, নেই। দিগন্তবাবু ভাবলেন একটু বসে গেলে হয়, হয়তো আসতে দেরি হবে না। তাই মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সার্জেন্ট দত্তের মেয়ে? মেয়েটি বলল, হ্যাঁ। এবং দিগন্তবাবু জিজ্ঞাসা করার আগেই বলল, আমার নাম নীলাম্বরী দত্ত, বাবা বলে নীলা, মা বলে নীলু। মেয়েটিকে বেশ সাব্যস্ত মনে হলো দিগন্তবাবুর। তিনি তাকে বললেন, দেখো নীলাম্বরী, আমি তোমার বাবার একজন পুরনো বন্ধু, এখন দিল্লিতে থাকি, অনেক দিন দেখাশোনা নেই। একটা ব্যাপারে তোমার বাবার কাছে একটু খোঁজ নিতে এসেছিলাম। নীলাম্বরী বলল, কিন্তু বাবা তো এখন আসবে না। বাবা গেছে ডাক্তার চক্রবর্তীর নার্সিংহোমে, সেখানে একটা অ্যাপেন্ডিসাইটিস অপারেশন আছে। এইটুকু মেয়ের মুখে অ্যাপেন্ডিসাইটিসের মতো জটিল শব্দের উচ্চারণ শুনে একটু চমকিত হলেন দিগন্তবাবু। কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করলেন, তা কতক্ষণ লাগবে মনে হয়? নীলাম্বরী বলল, যদি ফেটে টেটে গিয়ে না থাকে তাহলে ঘণ্টাখানেকের মধ্যে বাবার কাজ সারা হয়ে যাবে। এই শুনে দিগন্তবাবু বললেন, তাহলে আসতে দেরি হওয়ার কথা নয়। নীলাম্বরী বলল, পাগল নাকি? বাবা কি একটা অপারেশন? সকালে একটা করেছে, তারপর বাড়ি এসে জল খাবার খেয়ে এই অপারেশনটা করতে গেছে। অপারেশনের পরে ডাক্তার চক্রবর্তী বাড়িতে দুপুরে ভাত খাবে, তারপর সেখান থেকে যাবে দমদম। অন্যমনস্কভাবে দিগন্তবাবু বললেন, দমদমে? নীলাম্বরী বলল, দমদম সেবায়তনে একটা আলসারের অপারেশন আছে। রোগী বুড়ো, তার আবার হার্ট ভালো নয়। নীলাম্বরীর মুখে এরকম সব কঠিন কথা শুনে এতক্ষণে দিগন্তবাবু বেশ কৌতুক বোধ করছিলেন। জিজ্ঞাসা করলেন, তারপরে? নীলাম্বরী বলল, তারপর ওই গুড বাই নার্সিংহোম বেলেঘাটায়, সেটাই হয়তো তেমন সময় লাগবে না, হার্নিয়া অপারেশন। এসব শুনে দিগন্তবাবু বুঝতে পারলেন এখানে এখন আর অপেক্ষা করার মানে হয় না। তার চেয়ে মহিমের একটা খোঁজ করলে হয়, তার কাছে যদি কিছু জানা যায়। সুটকেস নিয়ে রাস্তায় বেরোতে বেরোতে তিনি দেখলেন নীলাম্বরী তার পেছনে পেছনে দরজা পর্যন্ত এগিয়ে এসেছে। একটু থেমে দাঁড়িয়ে তিনি নীলাম্বরীকে জিজ্ঞাসা করলেন, তুমি যে এত সব কঠিন কঠিন অসুখের নাম করলে, সেগুলোর কি ব্যাপার তুমি জানো কি? নির্বিকার মুখে নীলাম্বরী বলল, হ্যাঁ জানি। অ্যাপেন্ডিসাইটিস সাধারণ হলে 1000 টাকা, আলসার 1500 টাকা, হার্নিয়া 750 টাকা। উত্তর শুনে হতভম্ব হয়ে দিগন্তবাবু রাস্তায় এসে দাঁড়ালেন। বাইরে রোদের তাপ আরও চড়া, রাস্তায় ধোঁয়া উঠছে। এই রোদে জয়দেব কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। আর খোঁজ করে লাভ নেই। একটা ট্যাক্সি হাতের কাছে পেয়ে গেলেন, সেটা ধরে সোজা এয়ারপোর্টে।